হ্যালো বন্ধুরা, দুপুরের হালকা আলো ছড়িয়ে আছে থানার ভেতরে। বাহিরে রোদের ঝিলিক থাকলেও ঘরের ভেতরে যেন একটা চুপচাপ গোমটা ভাব। জানালা দিয়ে হালকা বাতাস ঢুকছে, সঙ্গে ভেসে আসছে রিক্সা আর গাড়ির দূর গর্জন। থানার অফিসারেরা যার যার কাজে ব্যস্ত। কেউ চায়ে চুমুক দিচ্ছেন, কেউ ফাইলে চোখ রাখছেন, কেউ বা ফোনে কথা বলছেন। এই নিস্তব্ধতা ব্যস্ততার মধ্যেও হঠাৎ করেই বেজে উঠল থানার চৌকির ভারী দরজার ঘন্টা। সবাই একটু চমকে তাকালো। দরজার ফাঁক গেলে ভেতরে ধীরে ধীরে প্রবেশ করলেন একজন বৃদ্ধ। তার পায়ের তলা ভারী, শরীর ঝুঁকে পড়েছে, মুখটা ক্লান্ত, চোখ দুটো শুকনো, তবুও তাতে একরাশ ভয় আর আশার শেষ রেখা। কাঁপা গলায় তিনি বললেন, সাহেব, একটু সাহায্য চাই। আমার মেয়েটা কাল দুপুর থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। ঘরটা আরো চুপচাপ হয়ে গেল। বৃদ্ধর কণ্ঠে ছিল না কোনো ভিক্ষার সুর, ছিল কেবল একমাত্র অসহায় বাবার করুণ আকুতি। তিনি আবার বললেন, এবার আরো ধীরে, আরো ব্যক্তিগতভাবে, আমি ভিক্ষুক নই সাহেব, আমার জীবন ছিল একটা মেয়ে, সে নেই। গতকাল দুপুরে বেরিয়েছিল বাজারে, আর ফেরেনি। একটা অভিযোগ জানাতে এসেছি। আর গলায় কষ্ট ছিল না, ছিল চূড়ান্ত শূন্যতা, যেন তিনি নিশ্চিত এই পৃথিবীতে তাকে কিছুই দেবে না। তবুও শেষ চেষ্টা করেই যাচ্ছেন তিনি। সিগারেটের স্তূপ ফেলে রাখা সিপাহীটি ভাঙা চেয়ারে ধূমপানে ব্যস্ত ছিল। পেছনের টেবিলে ফাইলগুলিতে চোখ বুলিয়ে হঠাৎ করেই চেঁচিয়ে উঠল, এই বুড়ো, এখানে ভিক্ষা দেওয়া হয় না, বাহিরে যা। ভদ্রলোক চুপচাপ করে রইলেন। তার ফাটা থলির অন্তর্ভুক্ত ডালিটা পাতা যেন কাছে টানলেন। কণ্ঠ আরো কিছুটা স্মিত করে বললেন, বাবা, আমার একটাই মেয়ে, ও ছাড়া আমার আর কেউ নেই। বিশ্বাস করো, আমি ভিক্ষা চাইতে আসিনি, তোমাদের একটু সাহায্য চাই। গতকাল থেকে মেয়েটাকে খুঁজে পাচ্ছি না। সিপাহীরা বরফের মতো ঠান্ডা চোখ তুলে দেখলো ভদ্রলোকের ভঙ্গিতে কোনো আনন্দতার ভয় নেই, কেবল শান্ত খোদা ভরসা। সিপাহী জবাব দিল, মেয়ে হারিয়েছে তো এখানে কেন এসেছো? নিজেই খুঁজে নাও গিয়ে। বুড়ো মানুষ আবার মেয়ে সামলাতে পারে না। ভদ্রলোক এই আক্রমণের জবাবের কোনো প্রশ্নের উত্তর দিলেন না, শুধু তার শান্ত ভঙ্গি লালন করলেন। অফিসের অন্য কর্নারের কয়েকজন কর্মচারী ফিসফিস করে কথা বলছিল, কেউ ঠাট্টা করে হাসছিল, কেউ চোখে চুরি করে দেখছিল বিস্ময়। চুপ করে থাকা বৃদ্ধটি কাউকে পাল্টা জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন না, কিন্তু তার সাধারণ কণ্ঠের ভেতরে অন্যরকম এক দৃঢ়তা কাজ করছে। তার মেয়েকে যে করেই হোক খুঁজে বের করতেই হবে। ভেতর থেকে হঠাৎই উচ্চস্বরে একটি কণ্ঠ শোনা গেল, কি হচ্ছে বাইরে? কে আছে? কণ্ঠে কঠোর শৃঙ্খলার ছাপ, কিন্তু সঙ্গে ছিল এক অদ্ভুত কোমলতা, যেটা এসপি মোজাম্মেল সেনের কণ্ঠ। অফিসে বসে থাকা সবাই জানে, খাঁটি পদবী তার অভিমান ভরা মানুষটির হৃদয় স্বচ্ছ জলের মতোই কোমল, কিন্তু অপরাধীদের জন্য তার কঠোরতার মুখোমুখি হওয়া সহজ নয়। সিপাহী গলার স্বর নরম করে বলেন, স্যার, এক বৃদ্ধ লোক এসেছেন, বলছেন গতকাল থেকে তার মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না, অভিযোগ করতে এসেছেন। দেখতে অনেকটা ভিক্ষুকের মতো। মোজাম্মেল শান্ত গলায় বললেন, ভিক্ষা চাওয়া আর অভিযোগ দায়ের করা এক নয়, ওনাকে ভেতরে আনো, সামনে বসতে বলো, আমি শুনছি। বৃদ্ধ লোকটি ধীরে ধীরে চেয়ার টেনে ভেতরে এলেন। তার প্রতিটি পা যেন অনেকটা কষ্টে এগোচ্ছেন। বসার পর তিনি একটু থামলেন, তারপর ধীরে ধীরে কাঁপা কণ্ঠে বললেন, স্যার, আমার মেয়ে গতকাল দুপুর থেকে নিখোঁজ। ও আমার সবকিছুই, আমার সংসারের আলো। কাল দুপুরে বাজারে গিয়েছিল, তারপর আর ফিরে আসেনি। সবখানে খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। এসপি মোজাম্মেল উঠে দাঁড়িয়ে বৃদ্ধের দিকে তাকালেন। দরজা চেয়ারে হেলানোর আওয়াজে থানা ক্রমাগত নীরবতা হয়ে গেল। এতক্ষণে চা ফেলে কাগজ সরিয়ে রাখা অফিসারেরাও কাজ থামিয়ে চোখ তুলে তাকালেন বৃদ্ধের দিকে। মৃদু কণ্ঠে এসপি বললেন, বসুন বাবা, বিনা ভয়ে বলুন, ঠিক কি হয়েছে খুলে বলুন। আর কণ্ঠের এই কোমলতা, যা সাধারণ অপরাধীদের তো বটেই, সাধারণ মানুষকেও বিস্মিত করে ফেলে। বৃদ্ধ কাঁপা হাতে তার ছেঁড়া ডায়েরিটা বের করলেন। পাতাগুলো হলুদ কালারের ছেয়ে গিয়েছিল, তুলসী পাতার মতো পাতাগুলো একটি ধূসর শিরোনামে কিছু নাম ঠিকানা লেখা। তার কণ্ঠে পাতাগুলোর মধ্যে হারিয়ে গেল,
চোখ বুলিয়ে থেমে থেমে বললেন, আমি বাস করি 11 নম্বর ওয়ার্ডে, শান্তিপুর মহল্লায়। আমার মেয়ে কলেজে পড়ে, নাম হিমিকা। গতকাল দুপুর 12টার দিকে বাজারে যাওয়ার কথা বলে বেরিয়েছিল। সন্ধ্যা হয়ে গেলেও ফিরল না। সবখানে খুঁজেছি, কিন্তু কোথাও পেলাম না। এসপি মোজাম্মেলের চোখ বৃদ্ধের পুরাতন ডায়েরির পাতায় আটকে গেল। ডায়েরিটির নিচের দিকে হাতের লেখা একটি নাম, মাকসুদুর রহমান। নাম দেখে মোজাম্মেল নিজের বুকের হৃদস্পন্দন স্পষ্ট শুনতে পেলেন। বুকের ভেতরে হঠাৎই যেন কোনো পুরনো স্মৃতি ঝড় তুলল। ছোটবেলায় হারিয়ে যাওয়া বাবার হাতের সেই পুরাতন দাগ। তিনি জিজ্ঞেস করলেন, আপনার নাম কি বললেন? বৃদ্ধ একটু থমকে গিয়ে ক্লান্ত স্বরে উত্তর দিলেন, মাকসুদুর রহমান। নাম শুনে মোজাম্মেলের যেন শ্বাস আটকে গেল। বহুদিন আগে এক রেল দুর্ঘটনায় হারিয়ে যাওয়া তার বাবার নামও ছিল মাকসুদুর। বৃদ্ধের হাতের দিকে চোখ গেল তার। বৃদ্ধের হাতও ছিল সেই আগুনে পোড়া দাগ স্পষ্ট, ঠিক যেমন তার বাবার ছিল। ধীরে ধীরে মোজাম্মেলের চোখ ঝাপসা হয়ে আসতে শুরু করলো। এখন আর শুধু নিখোঁজ মেয়ের সন্ধান নয়, মোজাম্মেল যেন নিজের হারানো অতীতের অনুসন্ধানও শুরু করে দিয়েছিল। মুখের ঝাঁকুনি স্থগিত হলো। চারদিকে নেমে এলো এক গভীর নিস্তব্ধতা। মোজাম্মেল ভাঙা স্বরে জিজ্ঞেস করলেন, আপনার কি কোনো ছেলে ছিল? প্রশ্নটি যেন বহুদিনে জমে থাকা কষ্ট থেকে বেরিয়ে এলো। বৃদ্ধ মানুষটি চমকে উঠলেন, মুখ কেঁপে উঠল এবং অবাক দৃষ্টিতে তাকালেন। তিনি বিড়বিড় করে বললেন, ছিল তো, কিন্তু আপনি কিভাবে তাকে চেনেন? রেল দুর্ঘটনায় তাকে হারিয়েছি বহু বছর আগে। তারপর থেকে কত খুঁজেছি, কিন্তু পাইনি। মোজাম্মেল নিজের আবেগ সামলাতে পারল না। মুখ থেকে অজান্তেই চিৎকার বের হতে চাইলো। তীব্র আবেগে তিনি বৃদ্ধকে আলিঙ্গন করে ধরে বলেন, বাবা আপনি কি আমাকে চিনতে পারছেন না? আমি তো সেই হারিয়ে যাওয়া ছেলে, আপনার মোজাম্মেল। বৃদ্ধ মাকসুদুর রহমানের চোখ মুহূর্তেই ভিজে উঠল। মুখের প্রতিটি ভাঁজ যেন কান্নার জলে ধুয়ে গেল। প্রবল আবেগে তিনি কেঁপে উঠলেন, তুই তুই আমার ছেলে মোজাম্মেল! এতদিন কোথায় ছিলিস? তুই বেঁচে আছিস? কণ্ঠ আটকে যাচ্ছিল। নির্জনে ফুপিয়ে উঠলেন তিনি। মোজাম্মেল হাঁটু গেড়ে বৃদ্ধের পায়ের কাছে বসে কাঁপা কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, আমি বেঁচে আছি। সেই দুর্ঘটনায় তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম। এতিমখানায় বড় হয়েছি। লেখাপড়া করে আজ আমি একজন আইপিএস অফিসার। তোমাদের কত খুঁজেছি বাবা, কিন্তু পাইনি। কথা বলতে বলতে মোজাম্মেল থেমে গেল। বিদ্যা বাবার চোখের পানি টপটপ করে ঝরছিল তার গায়ের ওপর। অফিসের পরিবেশ থমকে ছিল। সবাই চুপচাপ দাঁড়িয়েছিল এবং আশ্চর্য দৃষ্টিতে। এ সময় মাকসুদুল হঠাৎ স্মরণ করে ব্যাকুল কণ্ঠে বললেন, কিন্তু মোজাম্মেল, তোর বোন, আমার মেয়ে হিমিকা এখন নিখোঁজ। ওকে না পেলে তো আমাদের পরিবারের আনন্দ অপূর্ণ থেকে যাবে। ওর কি হবে বাবা? মোজাম্মেল শক্ত হয়ে দাঁড়ালেন, চোখের পানি মুছলেন, দৃঢ় কণ্ঠে বললেন, বাবা আমি কথা দিচ্ছি, আমার বোন তোমার মেয়ে হিমিকাকে খুঁজে এনে তোমার কোলেই ফিরিয়ে দেব। আর কোনোদিনও আমাদের পরিবার আলাদা হবে না। সন্ধ্যায় অফিসের ছুটির পর মোজাম্মেল বাবাকে নিয়ে সরকারি গাড়িতে রওনা হলেন। রাস্তার দুপাশের বাতিগুলো জ্বলে উঠেছিল। বাতিতেও বৃদ্ধা ও মোজাম্মেল দুজন দুজনের মাঝে অদ্ভুত নীরবতা, যেন তারা দুজনেই হারানোর সময় হিসেব মেলাতে ব্যস্ত। বাড়ির সামনে সিঁড়ির ওপর দাঁড়ানো মোজাম্মেলের স্ত্রী রাখি তাদের দেখে এগিয়ে এসে অবাক দৃষ্টিতে জিজ্ঞেস করলেন, এই ভদ্রলোক কে? মোজাম্মেল হাসি মুখে বললেন, রাখি, উনি আমার বাবা। এতদিন পরে ভাগ্য আমাদের মিলিয়ে দিয়েছে। রাখি অবাক হয়ে গেল, চোখে বিস্ময় নিয়ে বললেন, তোমার বাবা? কিন্তু তুমি তো বলেছিলে। মোজাম্মেল চোখের জল আড়াল করে হেসে জবাব দিল, হ্যাঁ বলেছিলাম, হারিয়ে গেছে। আজই ভাগ্য আবার আমাদেরকে এক করেছে। তবে আমাদের আরও একজন সদস্য হারিয়ে গেছে, আমার বোন হিমিকা। তাকে খুঁজে আনতে হবে। রাখির সঙ্গে সঙ্গে বৃদ্ধার পায়ে হাত দিয়ে শ্রদ্ধায় মাথা নত করলেন। গলায় আবেগ নিয়ে বললেন, বাবা, আমরা তোমার মেয়েকে খুঁজে আনবই। আমাদের পরিবার আবার পূর্ণ হবে। পুরো পরিবার সম্মানের সঙ্গে বৃদ্ধকে ঘরে নিয়ে গেল। ঘরের ভেতরে যেন আলো আর ভালোবাসায় মিলন উৎসব শুরু হলো। যদিও একটি জায়গা এখনো খালি, হিমিকা। এখন মোজাম্মেলের সামনে একটি বড় দায়িত্ব, হারানো বোন হিমিকাকে উদ্ধার করা পরিবারের পূর্ণতার জন্য। বিকেলের আলো মেঘে ভেজা ক্লান্তিকর শহরের প্রান্তরে পালকের মতো ভেসে বেড়াচ্ছিল বেদনাময় দীর্ঘ ছায়াগুলো। সন্ধ্যার আলোয় বৃদ্ধার মুখ দেখে মোজাম্মেল হঠাৎ মনে পড়ল, বাবা, আমার মা কেমন আছে এখন?
বৃদ্ধ মাকসুদুর মুস্কি হেসে বললেন, তোর মা বেঁচে আছে বাবা। দুর্ঘটনার পর মানসিকভাবে ভেঙে পড়েছিল। তাকে শহরের এক সেবা আশ্রমে চিকিৎসার জন্য রেখেছি। মোজাম্মেল চমকে উঠলেন, বিস্ময় নিয়ে বললেন, মা বেঁচে আছে? বৃদ্ধা শান্ত স্বরে বললেন, হ্যাঁ বাবা, তোর মা এখনো বেঁচে আছে, শুধু মস্তিষ্কের অসুস্থতাই ভুগছে। তবুও তোর নামটা শুনলেই তার মুখে এক বড় হাসি ফুটে ওঠে। মায়ের কথা শুনে মোজাম্মেল যেন স্থির থাকতে পারল না। বিকেলেই সেই আলোতে দ্রুত উঠে দাঁড়ালো। তার চোখে ঝলমল করে উঠল, মনটা যেন ছেঁড়া কাগজের মতো ভাসছিল। দৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি এখনই মাকে নিয়ে আসবো বাবা। আর হিমিকার জন্য আমার বিশেষ টিম কাজ করছে, খুব শীঘ্রই তোমার মেয়েকেও ফিরিয়ে দেবে। আমাদের পরিবার আবার এক হবে। কিছুক্ষণের মধ্যে মোজাম্মেল তার সরকারি গাড়িতে দ্রুত শহরের সেবা আশ্রমের উদ্দেশ্যে রওনা হলেন। বৃষ্টির আগে আকাশে মেঘ জমেছে, বাতাসে অদ্ভুত এক ভারী গোমটা ভাব। সেবা আশ্রমে পৌঁছে অভ্যন্তরে এক ক্যাবে এক শান্ত মুখের বৃদ্ধা নারীকে দেখে চমকে দাঁড়ালেন তিনি। সাদা শাড়িতে বসে থাকা নারীটির চোখে ছিল অজানা এক নিস্তব্ধতা। মোজাম্মেল আবেগে স্তম্ভিত হয়ে ধীরে ধীরে ফিসফিস করে বলেন, মা, আমি তোমার ছেলে মোজাম্মেল। তোমার ছেলে ফিরে এসেছে মা। নারীটি ধীরে ধীরে চোখ তুলে তাকালেন। এক মুহূর্তের জন্য কিছুই বললেন না। পক্ষান্তরে যেন তার বুকের ভেতর থেকে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট এক নিমিষেই ঝড় তুলল। আস্ফালন ভাবে বলে উঠল, তুই তুই মোজাম্মেল, আমার ছেলে। মায়ের মুখে নিজের নাম শুনে মোজাম্মেলের চোখ জলে ভিজে উঠল। মায়ের হাত ধরে তিনি সেবা আশ্রমের কর্মকর্তার দিকে গেলেন। শান্ত কণ্ঠে বললেন, আজ আমি আমার মাকে এখান থেকে নিয়ে যাব। আমি তার ছেলে। আমি আমার মাকে আমার নিজের কাছে নিয়ে যাব। আনুষ্ঠানিকভাবে যা করার আমি সব করব। কর্মকর্তারা সম্মানের সাথে হাসি দিয়ে বললেন, অবশ্যই স্যার, আপনার মায়ের সঙ্গে যে কোনো সময় চলে যেতে পারেন। এটাই তো আমাদের আনন্দ। থাকা অন্য অফিসারদের সাহায্য সহযোগিতায় বৃদ্ধ মাকে যত্ন করে গাড়িতে তুলে দিলেন মোজাম্মেল। গাড়ির ভেতরে মায়ের মাথায় হাত বুলিয়ে বললেন, মা, আজ থেকে আর তোমার কোনো কষ্ট নেই। আমরা সবাই আবার একসাথে থাকবো। বাবা বাসায় তোমার জন্য অপেক্ষা করছে। সন্ধ্যার আলোয় গাড়িটি বৃদ্ধাশ্রম ছেড়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। দীর্ঘ বিচ্ছেদের পর মায়ের মুখে হাসি ফুটে উঠল। জীবনের শেষ প্রান্তে এসে তিনি যেন নতুন করে আবার বাঁচতে শিখেছেন। বাসায় পৌঁছানোর পর মোজাম্মেল অত্যন্ত যত্ন নিয়ে মাকে গাড়ি থেকে নামালেন। ঘরের দরজায় দাঁড়িয়েছিল মাকসুদুর ও তার স্ত্রী রাখি। বৃদ্ধা মাকসুদুরের চোখে অশ্রুসিক্ত ছিল। স্ত্রীর হাত ধরে বললেন, দেখো, তোমার মোজাম্মেল আবার আমাদের হারানো জীবন ফিরিয়ে দিল। মোজাম্মেলের স্ত্রী রাখি এগিয়ে এসে শাশুড়ির পা ছুঁয়ে আশীর্বাদ নিলেন। স্নেহের ছোঁয়ায় বৃদ্ধ মা বললেন, আজ আমার জীবন সত্যিই পূর্ণ হলো। এখন শুধু আমার মেয়ে হিমিকার ফেরার অপেক্ষায়। মা ঘরে ঢুকতেই যেন পুরনো দেয়ালগুলো নতুনভাবে জীবন্ত হয়ে উঠল। দীর্ঘদিন পর আজ আবার পরিবারটি এক হয়ে উঠল। এদিকে গভীর রাতে থানার অফিস তখনও ব্যস্ত। এসপি মোজাম্মেলের নির্দেশে থানার অফিসার ও সিপাহীরা হিমিকা উদ্ধারের জন্য শহরের সব কর্নারে অনুসন্ধান চালাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হলো। ফুটেজে দেখা গেল, বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি কালো রঙের ভ্যান দ্রুত এসে রাস্তা থেকে হিমিকাকে তুলে নিয়ে গেছে। এসপি মোজাম্মেল নিজের গভীর মনোযোগ দিয়ে ফুটেজ দেখছিলেন। তার মুখে দৃঢ় সংলাপ। থানার অত্যন্ত চৌকস অফিসার সাব ইন্সপেক্টর মিলন দ্রুত এসে বললেন, স্যার, গাড়ির নাম্বার আমরা শনাক্ত করেছি। গাড়িটা শহরের কুখ্যাত সন্ত্রাসী ঠোঁটকাটা রমজানের দালালের। সম্ভবত কোনো ব্যক্তিগত শত্রুতার জেরে ধরে আপনার পরিবারকে টার্গেট করেছে। মোজাম্মেলের চোখ কঠিন হয়ে উঠল। দৃঢ় কণ্ঠে বললেন, ঠোঁটকাটা রমজানকে খুঁজে বের করো। আজ রাতেই হিমিকাকে উদ্ধার চাই। যত বাহিনী লাগে লাগাও, আমার বোন যেন অক্ষত ফিরে আসে। সঙ্গে সঙ্গে থানার অফিসারেরা বিভিন্ন দলে ভাগ হয়ে শহরের প্রত্যন্ত অঞ্চল ঘেরাও করে ফেলল। গোপন সূত্র থেকে খবর পাওয়া গেল, শহরের বাহিরে নদীর পাশে পরিত্যক্ত একটি পুরাতন কারখানায় ঠোঁটকাটা রমজানের আস্তানা। সেখানে গিয়ে সাবধানে আশেপাশে অবস্থান নিল মিলন ও তার দল। ভেতর থেকে আসা চাপা কণ্ঠে স্পষ্ট বুঝতে পারল ভেতরে হিমিকাও আছে। সাব ইন্সপেক্টর মিলন ফিসফিস করে সঙ্গীদের বললেন, সাবধানে থাকতে হবে, হিমিকার যেন কোনো ক্ষতি না হয়। কারখানার ভেতরের দরজা ভেঙে দ্রুত ভেতরে ঢুকে গেলেন তারা। চারদিক থেকে ঘেরাও করে ফেললেন ঠোঁটকাটা রমজান ও তার সঙ্গীদের। হঠাৎ বন্দুক হাতে ঠোঁটকাটা রমজান চিৎকার করে উঠল, এগুলোই গুলি করব, ফিরে যাও।
কিন্তু মিলন দৃঢ় কণ্ঠে বলল, তোমার চারদিকে ঘেরাও, পালানোর পথ নেই। মেয়েটাকে ছেড়ে দাও, ওকে কিছু করলেই কেউ রেহাই পাবে না। ঠোঁটকাটা রমজান কিছুক্ষণ ভাবলো, বুঝলো পালানো সম্ভব নয়। হতাশায় সে হিমিকাকে সামনে রেখে পালানোর চেষ্টা করলো। ঠিক সেই মুহূর্তেই পেছন থেকে একজন সিপাহী দ্রুত ঝাঁপিয়ে পড়লো ঠোঁটকাটা রমজানের ওপর এবং তাকে মাটিতে ফেলে তার হাত থেকে অস্ত্র কেড়ে নিল। অন্যান্য সিপাহীরা সঙ্গে সঙ্গে হিমিকাকে নিরাপদে সরিয়ে নিল। হিমিকা কান্নায় ভেঙে পড়েছিলেন। সাব ইন্সপেক্টর মিলন তাকে আশ্বস্ত করে বললেন, কেঁদো না বোন, তোমার ভাই তোমার অপেক্ষায় রয়েছেন। তোমাকে অক্ষত অবস্থায় তার কাছে ফিরিয়ে দিতে এসেছি আমরা। হিমিকাকে সঙ্গে সঙ্গে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় তখন মোজাম্মেল তার বাবা মাকে নিয়ে অপেক্ষা করছিলেন। গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে হিমিকাকে দেখে মোজাম্মেল দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরলো। হিমিকা ফুপিয়ে ফুপিয়ে বলছিল, ভাই, আমি ভেবেছিলাম তোমাদের আর দেখতে পাবো না। ওই লোকগুলো আমাকে মেরে ফেলতে চেয়েছিল। মোজাম্মেল হিমিকার মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বললেন, আর ভয় নেই বোন, তোকে আর কখনোই আমার কাছ থেকে কেউ আলাদা করতে পারবে না। সাব ইন্সপেক্টর মিলনকে কাছে ডেকে গভীর আবেগ নিয়ে বললেন, তোমরা আজ শুধু আমার বোনকেই উদ্ধার করনি, আমার পরিবারকেও নতুন করে দিয়েছো। তোমাদের প্রতি আমি কৃতজ্ঞ। এইভাবে কঠোর এক অভিযান শেষে পরিবারের বাকি সদস্যের সঙ্গে অক্ষত অবস্থায় ফিরিয়ে আনা হলো হিমিকাকে। পরের দিন সকালেই থানা প্রাঙ্গণে এক বিশেষ সমাবেশ হলো। অফিসার, সাংবাদিক সহ অনেকেই হাজির। মঞ্চে উঠে এসপি মোজাম্মেল সেন মাইক্রোফোন হাতে নিয়ে বললেন, গতকাল পর্যন্ত আমি একজন পুলিশ অফিসার ছিলাম, আজ আমি একজন সন্তান, একজন ভাই। আমার বাবা মা ফিরে এসেছেন, আমার বোন উদ্ধার হয়েছে। এই থানা আমার পরিবারের পূর্ণ মিলন হয়েছে। আজ থেকে প্রতিটি থানায় থাকবে একটি সম্মান কক্ষ, যেখানে বৃদ্ধ বৃদ্ধারা তাদের অভিযোগ নিয়ে আসবেন। তাদের সম্মানে অভিযোগকে আমরা গ্রহণ করব, আর কখনোই অবজ্ঞা করব না। এসপি দৃঢ় কণ্ঠে উপস্থিত সকলেই আবেগে কেঁদে ফেলল। মিডিয়া ক্যামেরা বন্দি করলো এই দৃশ্য। সংবাদের হেডলাইন হলো, এসপি মোজাম্মেল সেন এক আদর্শ সন্তান, এক নতুন পথ প্রদর্শক। পুরো শহর জুড়ে নেমে এলো অদ্ভুত এক শান্তি ও অনুপ্রেরণা। আবহাওয়া একটি পরিবার, হারিয়ে যাওয়া মানুষের পুনর্মিলনের গল্প হয়ে উঠল মানবতা আর ভালোবাসার এক চিরন্তর প্রতীক। এই গল্প থেকে আমরা যে মূল্যবান শিক্ষা অর্জন করতে পারি তা হলো, মানবতা ও সম্মান সবার প্রাপ্য। যে যতই সাধারণ হোক না কেন, বৃদ্ধ যাকে প্রথমে ভিক্ষুক মনে করে অবহেলা করা হয়, তিনি শেষ পর্যন্ত প্রমাণ করলেন যে তার ভেতরেও আছে এক গভীর গল্প, কিন্তু একটি জীবন্ত আত্মা। তাই আমরা পোশাক দেখে কাউকে বিবেচনা করব না, হতে পারে তিনি একজন সম্মানিত মানুষ। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। কিন্তু ধন্যবাদ সবাইকে।